মুর্শিদাবাদের যে ছবি আপনারা দেখতে পেলেন, যেখানে বাধা দেয়া হচ্ছে ভোটারদের, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রাম, সেখানেও যে ছবি দেখা যাচ্ছে, সেখানে বহিরাগতরা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। কেন্দ্রীয় বাহিনী কি করছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গ্রামে সেখানে বহিরাগতরা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে বহিরাগতরা দাপিয়ে বেড়াচ্ছে। কোথায় রাজ্য পুলিশ, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কিভাবে বহিরাগতরা এলাকায় প্রবেশ করলো, বুথের সামনেই বা কিভাবে এলো? প্রকাশ, দেখো, আমরা দেখতে পাচ্ছি রহিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা কিছুক্ষণ আগেই যখন আসি, এখানে কিন্তু অনেকেই বহিরাগতদের জমায়েত ছিল এবং আমরা দেখলাম রীতিমতো কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়, বচসা হয় এবং তারপরে আমরা দেখলাম বিশাল পুলিশ বাহিনী, রাজ্য পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা এখানে আসে এবং তাদের রীতিমতো এইখান থেকে এই রাস্তা ধরে তাদের কিন্তু এখান থেকে বার করে দেওয়া হয়। অর্থাৎ আমরা দেখলাম বহিরাগতরা যে জমায়েত করছিল বুথের সামনে এবং যেটা কেন্দ্রীয় বাহিনীর তরফে অভিযোগ আনা হচ্ছে বা তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি যে তাদের চেষ্টা ছিল বুথের ভেতরে তারা ঢুকবে এবং সেই চেষ্টা যখন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আটকাচ্ছিল তখনই কিন্তু কিউআরটি কুইক রেসপন্স টিমকে খবর দেওয়া হয় এবং তারপরেই আমরা দেখলাম যে রীতিমতো রাজ্য পুলিশের অফিসাররা, কুইক রেসপন্স টিমের অফিসাররা তারা এখানে এসে রীতিমতো কিন্তু তাদের এইখান থেকে তাড়া করা হয়, দৌড় করানো হয়, লাঠি উঠিয়ে তাদের কিন্তু এখান থেকে বহিরাগতদের বার করে দেওয়া হয়েছে। সব মিলে কিন্তু সকাল থেকেই যে অভিযোগ উঠে আসছে যে বিভিন্ন বুথের সামনে বহিরাগতরা জমায়েত করছেন এবং যতটা দিন এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন বুথের সামনে একই অভিযোগ উঠে আসছে যে বহিরাগতরা তারা কিন্তু বুথের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তারা কিন্তু অবৈধভাবে বেআইনিভাবে জমায়েত করছে। আমরা দেখতে পাচ্ছি সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তার সঙ্গেই কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম বহিরাগতরা যারা এসেছিল তারা যে চেষ্টা করছিল বুথের ভেতরে ঢোকার, তার সঙ্গে বচসা হয়। সব মিলে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, অন্যদিকে কিন্তু পুলিশ অফিসাররা যারা এখানে এসেছিলেন তারা কিন্তু। প্রকাশের এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। প্রায় 26,000 চাকরি বাতিল আর এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই শুরু হয়েছে। কারা যোগ্য কারা অযোগ্য এসএসসি বলতে পারবে, পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল না বলতে পারবে এসএসসি, নাকি অংশবিশেষ বাতিলের সুযোগ ছিল তাও কিন্তু এসএসসি বলতে পারবে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে তুমি জানো যে এসএসসির যে চাকরি বাতিল মামলা 2016 সালের এসএলএসটি এবং সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে টোটাল 26,000 চাকরি, প্রায় 26,000 চাকরি সমস্ত যে বাতিল করার নির্দেশ দেয়, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি, রাজ্য সরকার এবং একই সঙ্গে যাদের চাকরি গেছে সেই চাকরিহারাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সেই মামলার শুনানি তুমি জানো যে এর আগে একদিন হয়েছে এবং গতকালও হওয়ার কথা ছিল কিন্তু গতকাল হয়নি। তারপর আজকে ডেট দেওয়া হয় এবং সেই অনুযায়ী আজকে শুনানি শুরু হয়েছে এবং আজকে শুনানি শুরুতেই রাজ্য সওয়াল করতে শুরু করেছে। প্রথম কথা হচ্ছে যে রাজ্যের সওয়াল ছিল যে এখানে দুটো বিষয় আছে, যে প্রথমত যোগ্য এবং অযোগ্য এদেরকে আলাদা করা সম্ভব কিনা এবং এসএসসির কাছে সেই উপাদান আছে কিনা সেটা এসএসসি বলতে পারবে, অর্থাৎ রাজ্য এর কোনো দায়িত্ব নিচ্ছে না। রাজ্যের বক্তব্য হচ্ছে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা সেটা একমাত্র এসএসসি বলতে পারবে এবং এসএসসি সেই দায়িত্ব নিতে পারবে এবং পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল নাকি অংশবিশেষ প্যানেল বাতিল করার সুযোগ ছিল সেটাও এসএসসি বলতে পারবে। এই অংশে রাজ্য কোনো সওয়াল করেনি। রাজ্যের সওয়ালের মূল অংশ আজকে ছিল সেটা হচ্ছে যে সুপার নিউমারিক পোস্ট, অর্থাৎ তোমার অতিরিক্ত শূন্যপদ তৈরি, যেটা রাজ্য সরকারের ক্যাবিনেটের অনুমোদন সাপেক্ষে হয়েছিল যাতে অযোগ্যদের চাকরিও বাঁচিয়ে দেওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল এবং যাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল যে এই অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো, রাজ্য সরকারের কারা এর সঙ্গে যুক্ত, তার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেই নিয়ে আজকে মূলত রাজ্য সরকার সওয়াল করছে সুপ্রিম কোর্টে এবং সেখানে রাজ্য সরকার তার সওয়ালে বলেছে যে রাজ্যের মূল দায়িত্ব হচ্ছে বেতন দেওয়া এবং এই যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার জন্য, সেই নিয়ে তার প্রতিবাদী আজকে সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী যে কেন
প্রধান বিচারপতির আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন ছিল যে রাজ্য কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নিল তার, এবং সেই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির আরো প্রশ্ন ছিল যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ কেন 2022 সালে এসে তৈরি হলো, মানে প্রায় নিয়োগ প্রক্রিয়া চলা 6 বছর পরে এসে কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো, রাজ্য সরকার কেন এই সিদ্ধান্ত নিল, তা আজকে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবীর কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চান। এবং সেখানে প্রধান বিচারপতি আরো মন্তব্য করেন যে প্রথম কথা, সেখানে প্রধান বিচারপতি আরো মন্তব্য করেন যে ওয়েটিং লিস্টে কোনো প্রার্থী যদি 2022 সালে এসে চাকরি চায় তাহলে সোজা উত্তর হচ্ছে 6 বছর আগে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর কিছু হবে না। এটা প্রধান বিচারপতি নিজেই এই মন্তব্য করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের যে সওয়াল যে 2021 সালের এই সমস্ত মামলা হাইকোর্টে আসে এবং সেই সময় একাধিক অভিযোগ সামনে আসে, র্যাঙ্ক জাম্প সহ একাধিক অভিযোগ, তারপর 6861 অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় এবং হাইকোর্টকে এই বিষয়ে অবগত করা হয় বলেও রাজ্য তার সওয়ালে বলেছে। কিন্তু রাজ্যের এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হয়নি এবং সেই ব্যাপারে আদালতের নির্দেশ ছিল এবং সেই কারণে এই সিদ্ধান্ত রাজ্য বাস্তবায়িত করেনি বলে রাজ্য সুপ্রিম কোর্টে আজকে তার সওয়ালে বলেছে। একেবারে অতনু, তোমাকে একটু বিরত করবো, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তের বড় খবর যে ইতিমধ্যেই প্রধান বিচারপতির প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাজ্যকে, এবং এসএসসি নিয়ে তাদের একাধিক প্রশ্ন কিন্তু করেছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। এই প্রসঙ্গে ফিরে আসবো, অতনু তুমি আমাদের সঙ্গে থাকো।